হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 27 তারিখ, 27th নভেম্বর, আর এখন বাজে এই 8টা বাজতে 5-6 এরকম। সকাল থেকে ক্যামেরাটা অন করব করব করেও আর করা হয়নি। এই রান্নাঘর থেকে ক্যামেরাটা অন করলাম, ভ্লগটাকেও স্টার্ট করলাম। আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে সকালবেলা, জানো, সেই নিয়ে মাথা খারাপ। কি করব, মানে সব আছে, সব ঠিক চলছে, পুরো মেশিন ঠিক চলছে, জলটা আসছে না, জানো তো। মানে কাপড় জামা এদিকে দিয়ে দিয়েছি, সাবান দিয়ে দিয়েছি, তারপরে দেখছি জল আসছে না। কি বিপদ বলো। শেষে আবার সেগুলোকে হ্যান্ড ওয়াশ করে আবার ওয়াশিং মেশিনে ফেললাম, কেননা ওয়াশিং মেশিনটা পুরোপুরি এমনি চলছে। তো ওটা স্পিন হয়ে নিংড়ে ফিংড়ে দিল, কিন্তু তাও খুব একটা ভালো কাঁচা হয়নি, কেননা ওয়াশিং মেশিনের ভেতরে অলরেডি সাবান দিয়ে দিয়েছিলাম। তো তো যতটা পেরেছি পরিষ্কার করেছি, কিন্তু কিছু কিছু সাবান তো এদিক ওদিক লেগে আছে। তো দেখছি এখন জামা কাপড়গুলো শুকোতে দিতে গিয়ে এক একটা জামায় একটু আধটু সাবান লেগে আছে, গুঁড়ো সাবান। তাতেও শুকুত দিয়েছি। সেরকম হলে আবার সেগুলোকে ওয়াশ করতে দেবো। ওয়াশিং মেশিনের লোককে কল করেছি, যে ভদ্রলোক আমার প্রাইভেট কাজ করেন, মানে কোম্পানিরই লোক, কিন্তু ওনাকে বললেই উনি আসেন, করে দেন। তো ওনাকেই খবর দিয়েছি। উনি বললেন 9টা থেকে 9:30-র মধ্যে আমি যাচ্ছি, দেখছি কি হয়েছে। আমার তো মনে হচ্ছে আয়রন জমেছে। বিদিশাও তাই বললো যে মনে হয় মন আয়রন, তোমাদের এত জলে আয়রন, তো ওই মুখটাতে হয়তো আয়রন জমে গেছে, যে কারণে জলটা আসছে না। হয়তো তাই, ভদ্রলোকও তাই মানে বললেন যে হয়তো সেটাই হবে। দেখছি, আমি যাচ্ছি 9টা থেকে 9:30-র মধ্যে, গিয়ে আমি দেখছি। তো এখন আসুন, এসে তারপর দেখি কি উদ্ধার করতে পারেন, কেননা এখন একটা নতুন কেনার কোনো প্রশ্নই উঠছে না। মানে আমার ওটা মাথার মধ্যে আসছেই না এই বুদ্ধিটা। ওটাকেই যে করে হোক সারিয়ে মারিয়ে মানে জোড়াতাপি দিয়ে চলবে। আমার নিজের যেটুকু জামা কাপড় একার হয়, আর ম্যাগির একটা জামা, এইটুকু আমি মানে হ্যান্ড ওয়াশ করেও চালিয়ে দিতে পারবো। কিন্তু আমার মেন দরকার হচ্ছে বিছানার চাদর ফাদরগুলো তো আর ওয়াশিং মেশিন ছাড়া কাচা সম্ভব নয়, তো সেইগুলোর জন্যে। তো তারপর ঠান্ডাকাল আসছে, আমি হ্যান্ড ওয়াশ করতেই বা যাবো কেন, তাই না? দেখি, এটা তো একটা মাইনর প্রবলেম হয়েছে, সেরকম যে বিশাল একটা ব্যাপার যে মেশিনটাই বন্ধ হয়ে গেছে কি কি, তা কিন্তু নয়। মেশিন পুরোপুরি চলছে, লাইট জ্বলছে, সমস্ত কিছু ঠিক আছে, শুধু জলটা আসছে না। তো দেখা যাক। আর এই যে আমার পায়রা সন্তান দৌড়োদৌড়ি করছে, অলরেডি 2বার খাবার দিয়ে দিয়েছি, এখন আরেকবার দেবো। এই দেখো, দেখেছো? আর বাচ্চুদাকে মাছ আনতে দিয়েছিলাম, এই যে এই মাত্র মাছ দিয়ে গেলেন। তারপরেই আমি রান্নাঘরে এসে ভাবলাম যে না, এবারে অন্তত ব্লগটাকে স্টার্ট করি। আজকে একটা জিনিস পড়ে শোনাবো তোমাদের। এটাও কিন্তু মানে কোনো গল্প নয়, বাট খুব বাস্তব কথা। অনেকের মানে শুনলে, অনেকের জানলে হয়তো এটা ভালো লাগবে, এরকমই একটা টপিক। তো সেটা পড়ে শোনাবো। আর একটাই মা, মানে এটা বিদেশি একজন ভদ্রমহিলা, সে ফেসবুকে দেখলাম দিয়েছেন, মানে 90 বছর বয়স তার, কি দুর্গতি মানে বয়সকালে, সেটারই উনি খানিকটা দিয়েছেন। তারপরে কন্টিনিউয়েশন আছে বলে আমি আর সেটা মানে তোমাদের পড়ে শোনাচ্ছি না। তার উপরে ইংলিশে লেখা। আমি যেহেতু এটা একটা বাংলা চ্যানেল, আমি বাংলাতে মোটামুটি একটু ব্যাপারটা বলে দেবো তোমাদের, যে মানুষের সত্যি মানে পরিণতিটা কি হয়। আমরা যে পাগলের মতো বাচ্চাদের মানুষ করি, সবকিছু উজাড় করে দিয়ে চেষ্টা করি তাকে আগলে আগলে বড় করার, এবার তারপর তারা বড় হয়ে যে কি রূপ দেখায় এবং কি বেইমানি করে, সেটারই আর কি একটা ছোট প্রতিবেদন। যাকগে, চলো এখন আর বকবক করবো না। এখন এই দেখো আমার গ্যাস ফ্যাস সব খালি, ঢনঢন করছে। একজন কালকে লিখেছো, কালকের কমেন্ট বক্সেই না কি কোথায় দেখলাম, যে আর সেটা আমার হাত পড়ে ডিলিটও হয়ে গেছে, যে তোমার ভিডিওতে তো কিছুই থাকে না, কোনোদিনই কিছু থাকে না। তাহলে দেখো না, আমার যেটুকু লাইফ, যেটুকু আমার জীবনধারা চলে, যেভাবে চলে একা একা, মানে যেভাবে আমি চালাচ্ছি দিনগুলো, সেটাই আমি তুলে ধরি তোমাদের সামনে। এবং যদি কিছুই না থাকে, তাহলে এতগুলো মানুষ কি করে আমাকে ভালোবাসা দিচ্ছে, এতগুলো মানুষ কি করে সাপোর্ট দিচ্ছে, এটাও তো আমার একটা জিজ্ঞাসা। এবং মানে আনফর্চুনেটলি আমার হাত লেগে সেটা ডিলিট হয়ে গেছে, কিন্তু লিখেছিল সে। আমি স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে দিতাম। তো আমি তো বলি, আমার তো বিশাল কিছু নেই যে আমি দেখাবো। অনেকের অনেক কিছুই আছে, অনেক ঘটনা ঘটে, অনেক ঘোরা বেড়ানো, এদিক সেদিক দেখানোর মতো অনেক জিনিস আছে। আমার তো কিছুই নেই বলো। আমি তো রোজ এই একই মানে ছন্দে
মানে কি বলবো পথ চলছি যাকে বলে একা একা। তো আমার তো আর বেশি কিছু দেখানোর নেই, তার মধ্যেও যদি কিছু যৎসামান্য দেখানোর থাকে, বিদিশা এলো বা সোহিনী এলো, তো তাহলেও আমি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাক যদি বা একটু কিছু হয়, কিন্তু কিছুই তো হয় না, আমি তো একা একাই চলি। তাই জন্যে আমার ভিডিও যদি মনে হয় কিছুই নেই তাহলে আমি তার উদ্দেশ্যে বলছি, তাহলে প্লিজ দেখো না। আর কি বলবো বলো, যাদের ভিডিওতে অনেক কিছু আছে তাদেরটা দেখো, মজা পাবে। তো চলো এখন মাছ টাছগুলো ঠিকঠাক করে বক্সে রাখি, ম্যাগুর মাছ মাংস বসাই, ভাত বসাই। আমার কালকের সেই চিলি পনির একটুখানি আছে, আর ভাবছি একটুখানি চিংড়ি মাছ আনিয়েছি, সেই চিংড়ি মাছ একটু ভাজা করব, ওই আমার শুকনো শুকনো করে ভাত দিয়ে আমার হয়ে যাবে। আর রাত্রিরের জন্য ভাবছি একটু স্টু করে রাখবো, চিকেনের স্টু, সেইটা রাত্রিরে খাবো। ওটার জন্য কোনো রুটি টুটি দরকার নেই, শুধু স্টুটা খেলেই আমার হয়ে যাবে। এই আমার মেয়েকেও দেখিয়ে দিলাম, আমার মেয়ে ঘুরে টুরে এসে এই যে শুয়ে আছে। এই জামাটা গলার মানে পেছনের নেক ব্যান্ডটায় না একটু সেলাই খুলে গেছে। আমি খুব একটা ভালো সেলাইটা করতে পারি না, গুড্ডি থাকলে করে দিত। চলছে চলুক আর কি, ওর এত লোম আছে দেখাও যায় না, লোম দিয়েই সেটা চাপা পড়ে যায়। যাকে চলো রান্নাঘরের কাজ একটু এগোই, তারপরে আসছি। এই যে সব কেটে কুটে রেখেছি, রান্না হবে চিংড়ি মাছ আর এই স্টু এর সব সবজি চিকেন। 8:30 বাজে, এতক্ষণে আমি সব কাটাকাটিগুলো করলাম, স্টু এর ব্যাপার সব করে রেখেছি। স্টুটা আজকে প্রেশার কুকারে করব, ম্যাগির মাংসটা যখন হয়ে যাবে বার করব তখন আমি স্টুটা বসিয়ে দেবো কুকারে। আর চিংড়ি মাছ একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব, এটাই আমার আজকের রান্না বলতে গেলে। আর পনির তো আছেই, বাস ওই হয়ে যাবে আমার। তো চলো এই যে কড়া গরম করে নিয়েছি, চটপট আগে চিংড়ি মাছটা করে নিই, আর ওটা তো কুকারে পরে বসাবো। সব কাজ শেষ, ব্রেকফাস্টও নিয়ে চলে গেছি। আর এই যে পেয়ারা পরে খাই, সেই পেয়ারাও নিয়ে গেছি, নুন দিতে ভুলে গেছি, পরে নুন দিচ্ছি। উফ বাপরে, এখনো স্টুটা পড়ে আছে জানো, ওটা ওই ম্যাগির গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, ওর বলেতে এই ব্রেকফাস্ট খেয়ে মাংসগুলো সব নাবাবো, তারপরে ওখানে স্টুটা বসাবো। কড়াই করলে না বেকার অনেক টাইম যায়। একজন আগে একবার লিখেছিলে যে স্টুটা প্রেশার কুকারে করলে ভালো হয়। হ্যাঁ, প্রেশার কুকারেই করি, আমার মাও প্রেশার কুকারে করতো। ওই সেদিনে কড়াই করলাম আর কি। আর প্রেশার কুকারে করলে তোমাদেরকে ভালো করে তো দেখানো যায় না, সেদিনে তো একটু ভালো করে দেখিয়েছিলাম স্টুটা আমি কি করে করি, তাই জন্যও আরও কড়াই করেছি। আদারওয়াইজ আমি মেনলি ওটা কুকারেই করি, তো আজকেও কুকারেই করব। চলো বসি। এই যে আমার মেয়েকে দেখো, ছোট সোফায় মুখ গুঁজে শুয়ে আছে, নাকটাকে ভেতরে দিয়ে। আর আমার ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম, এই যে ওটস আছে আর এই ডিম আছে। ব্রেকফাস্ট তো দেখলে, ডিমের পোচটা ফেটে গেছে, আর এইখানে ওটস আছে, কলা আছে, কিশমিশ আছে। আর আমার ছোট মেয়েকে দেখলে, ও যখনই মানে সোফা টোফাতে ঘুমোয় না, ওইরকম নাকটা ভেতরে ঢুকিয়ে দেয়, নাকটা গুঁজে, ওটা ওর নিজস্ব স্টাইল। যাই হোক, খেতে তো বসলাম। ভদ্রলোক তো বললেন ওয়াশিং মেশিনের আসবে 9টা থেকে 9:30, এখন বাজে 9:10। দেখা যাক, খাওয়াটা তো স্টার্ট করি, কেননা উনি এখানে গেটে এলেও তো চট করে আমার ওপরে আসতে পারবেন না, ও অনেক ব্যাপার আছে, তো চেকিং মেকিং হয় ওইসব করতে করতে আমি হাত ধুয়ে নেব। ম্যাগির গলায় পরাতে হবে লিস্টটা। উনি ভালোবাসেন, ওকে আদরও করেন, কিন্তু একটা ডিস্টারবেন্স না, একটু আদর করলে তো ক্ষান্ত হয় না, তখন আরো বেশি যায়, ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে দেয়। অল্পের ওপর দিয়ে হয়ে গেলেই ভালো হয়, আমার মনে হয় অল্পের ওপর দিয়েই হবে, কেননা পুরো মেশিনটা কিন্তু চালু আছে। দেখা যাক। আজকে তোমাদের যেটা পড়ে শোনাবো না, ভীষণ বাস্তব কথা, আমাদের বয়সের জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু আমরাও একদিন ওই বয়সে পৌঁছবো যখন, তখন কিন্তু সত্যি এটা মানে খুব বাস্তব কথা লেখা।
বয়স্করা যদি আমার ভিডিও দেখেন তাহলে ওনাদের এটা কাজে লাগতে পারে। আর একজন বিদেশি মহিলার একটা লেখা, সেটা পুরো মানে পুরোটা নেই, টু বি কন্টিনিউড লেখা। 90 বছর বয়স ওনার। দেশ বিদেশ যাই বলো না কেন, ক্যারেক্টারিস্টিক মানুষের না সত্যি, যাদের খারাপ হওয়ার তারা যে দেশেরই মানুষ হোক না কেন খারাপই হবে, আর যাদের ভালো হওয়ার তারা ভালোই হবে। ওনার 90 বছর বয়স, কেউ কোথাও নেই, একটি শুধু মেয়ে আছে। এবার মেয়ে মাকে বলছে তুমি এবার 90 বছর বয়স হয়ে গেছে, আর তো এবার কদিন আর পরেই তো তুমি চলে যাবে, বেকার এখন এই বাড়িটা অকুপাই করে থাকার কোনো মানে হয় না, তোমাকে আমি হসপিটালে ঢুকিয়ে দিচ্ছি, তুমি হসপিটালেই আরম্ভ করে দাও থাকা। আলটিমেটলি তো মরবার আগে তোমায় হসপিটালে যেতেই হবে, তো তুমি এখন থেকেই হসপিটালে থাকা আরম্ভ করে দাও, টাকাপত্রগুলো সব আমাকে লিখে দাও, বাড়িটাও লিখে দাও। এই কেন তুমি এখন আর আঁকড়ে ধরে থেকে কি লাভ? ভদ্রমহিলা লিখেছেন যে আমি তো 90 বছর হলেও আমি এখনো অবধি ওই অবস্থা আমার হয়নি যে আমি একেবারে মানে নুয়ে পড়েছি। তো আমার মনে হলো আমি মেয়েকে একটু উচিত শিক্ষা দেবো, কেননা আমার যেটুকু পুঁজি আছে, আমার নিজের বাড়ি রয়েছে, আমি হঠাৎ এখন হসপিটালে গিয়ে থাকতে যাব কেন? মেয়ে বলল যে তুমি যদি আমাকে লিখে না দাও এক্ষুনি, এবং তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হসপিটালে না ঢোকো, তাহলে আমাকে আর জন্মে ফোন করবে না, কিচ্ছু করবে না, কন্ট্যাক্ট করবে না, আমি আর তোমার জন্য নেই, বলে মেয়ে চলে গেল। ভদ্রমহিলা মেয়েকে বললেন যে কেউ না থাক, আমি টাকা পয়সা আছে, একটা কেয়ার গিভারকে কল দেবো, খরচা করব, সে আমার দেখভাল করবে, আমার সঙ্গে থাকবে, আমার দেখভাল করবে, কিন্তু আমি না হসপিটালে কেন যেতে যাব? মেয়ের সেটা পছন্দ হলো না। মেয়ে বললো ওই করে সব খরচা করে দিলে তাহলে টাকাগুলো আমি পাবো কি করে, তুমি এখন এমনিই চলে যাও হসপিটালে। তো ভদ্রমহিলা তো সেটা রাজি হননি, মেয়ে তাই জন্য রাগ করে চলে গেছে, বলেছে আমাকে আর জন্মে ফোন করবে না, সেদিনই ফোন করবে যেদিনে আমি জানতে পারবো যে তুমি মরে গেছো, সেদিনই আমি কারুর কাছ থেকে ফোন পাবো, যেন পাই। তারপরে ভদ্রমহিলা একদিন মেয়েকে ফোন করেছে, মেয়ে এমনি খবরও নেয় না, কিচ্ছু করে না, আসেও না, তো মেয়েকে ফোন করেছে যে টাকা পয়সাগুলো ভাবছি যে এবারে একটা ডিসিশন নিতে হবে। মেয়ে সঙ্গে সঙ্গে সেই দিনেই এসে হাজির হয়েছে ছুটে, যে ডিসিশন নিতে হাজির হবে তার মানেই তো আমি ছাড়া আর তো ওয়ারিশান কেউ নেই, আর তো কাউকে দেবে না, আমাকেই দেবে, ছুটে এসেছে। ভদ্রমহিলা কিন্তু দেওয়ার কোনো প্ল্যান নেই, মেয়ে কিন্তু কথাটা শোনেইনি যে আমি একটা ডিসিশন নেবো, এইটুকুই ভদ্রমহিলা শুধু বলেছেন, কি ডিসিশন সেটা কিন্তু উনি বলেননি। মেয়ে কিন্তু ছুটে চলে এসছে তখন, এমনিতে মেয়ে খবরও নেয় না, কিচ্ছু করে না। তারপরেই লেখা রয়েছে টু বি কন্টিনিউড, তারপরে আমি আর জানতে পারলাম না যে উনি কি করেছেন। আমার মনে হয় উনি মেয়েকে ডেকে এটাই বলবেন যে আমি উইল করে দিলাম, যারা রিয়েলি নিডি পিপল তারা যেন এই টাকাটা পায়, কি এরকম আমার মনে হয়। তো জানি না, এটা আন্দাজে আমি বলছি, কেননা এর বাকি অংশটা টু বি কন্টিনিউড সেটা আমি পরে দেখেছি। এবার পরে যখন দেখেছি তখন আমি ব্যাক করে গিয়ে আর ওটাকে খুঁজে পাইনি, আবার কখনো যদি খুঁজে পাই আমি দেখব কি অবস্থা। আর উনি যখন মেয়ে ছোট ছিল তখন উনি ভীষণ হ্যাপি ফিল করতেন এটা ভেবে যে বাবা আমার তো ছেলে টেলে নেই, আমার মেয়ে আছে, মেয়ে আমাকে দেখবে, কেননা মেয়েরা কখনো বেইমানি করে না, মেয়েরা মাকে আগলে রাখে, মেয়েরা মায়ের বেস্ট ফ্রেন্ড, এইসব। উনি তখন খুব নিজে বড় বড় ভাবতেন, চিন্তা করতেন যে আই এম ভেরি হ্যাপি, আমার মেয়ে আছে, ব্যাস। সেটাও যে এই একই অবস্থা টার্ন আউট করবে সেটা উনি পরে বুঝতে পারলেন 90 বছর বয়সে এসে। টাকা সম্পত্তি এমনই জিনিস,
টাকা সম্পত্তি এটাই দেখলো, মাটা যে তাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে এবং কত কষ্ট করে সে তাকে বড় করেছে, সে বিদেশি হোক দেশি হোক যাই হোক। কালকে আমি রাত্রির বেলা জানো ওই এখানে একটা কি আওয়াজ হয়েছে রান্নাঘরে, তো আমি রাত্রিরে তখন ডিনার খাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুতে গেছি, তো আমি জানলা দিয়ে একটু মুখটা বাড়িয়েছি যে কিসের আওয়াজ দেখি। তখন দেখছি, আওয়াজটা তো বুঝতে পারিনি কিছু একটা গাড়ি টাড়ির আওয়াজ, যাই হোক একটা মা বেড়াল সে ওই দিক থেকে আসছে, যেন মুখের মধ্যে তার একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে নিয়ে সে আসছে, বাচ্চাটা হয়তো ওইদিকে চলে গেছিল, ছোট্ট বাচ্চা কিটি একটা। তো মাটা আসছে, এইখানে কোথায় লুকিয়ে রাখবে বা তাকে মানে সেফ জায়গায় রাখবে সেটা মানে দেখে আমি তখনও এই ভদ্রমহিলার এই লেখাটা আমি পড়িনি, কিন্তু আমার ওটা দেখে আমার মানে এটুকুই মনে হলো যে দেখো একটা বেড়াল মা, তারও কতখানি ফিলিংস আছে, সে তার সন্তানকে মুখে করে আগলে নিয়ে এসছে, ওইদিকে রাখলে যদি গাড়ি চাপা পড়ে যায় বা কেউ কিছু করে বা কেউ নিয়ে পালায় এরকম যদি হয়, তাই জন্যে সে মুখে করে নিয়ে তার যেটুকু সেফ জায়গা মনে হয়েছে আছে সেইখানে গিয়ে রাখছে। তো মা এরকমই জিনিস, এটাই যেসব সন্তানরা বুঝতে পারে না তাদের দুর্গতির শেষ। মায়ের ফিলিংস এরকমই হয়। যাই হোক চলো আমি এখন ওটসটা খাই, খেয়ে ওয়েট করব। এখন তো আমি চান করতে ঢুকতেও পারবো না, ভদ্রলোকের জন্য ওয়েট করতে হবে, দেখি উনি এসে সারিয়ে দিলে বাঁচি, জানো তো। তো চলো পরে আবার আসছি। 9টা থেকে 9:30টার মধ্যে আসার কথা ছিল, ভদ্রলোকের এখনো টাইম হয়নি। ফোন করলাম, উনি বললেন আমি 20 মিনিটের মধ্যেই পৌঁছচ্ছি। সে 20 মিনিটও হয়ে গেছে, এখনো আসেননি। আমি আজকে হেয়ার ওয়াশ করিনি, জাস্ট এমনি একটু মানে অল্পর ওপর চানটা সেরে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর একটু গরম গরম লাগছিল, যে কারণে আজকেও আবার স্লিভলেসে ফিরে এসেছি। তো যাই হোক, এখন ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই। ম্যাগুর খাবারটা রেডি করে এই যে দিয়ে দিয়েছি, এই যে হোল্ডারে দিয়ে দিয়েছি। দেখি এখন কখন আসবেন। এই সব কথার কোনো দাম নেই তো, সেম জিনিস, সে যে কোনো মিস্ত্রি হোক দেখবে একই ব্যাপার। আগে সেই এসির লোক নিয়ে ভুগেছি, তারপর টাইলসের লোক নিয়ে ভুগেছি, এবার এনার কখন বলেছেন সেই 9টা থেকে 9:30টার মধ্যে যাব, তারপরে দেখো এখন 10টা 10 হতে চললো, এখনো অবধি কোনো পাত্তা নেই। দেখা যাক, ওয়েট করি এখন একটু, পরে আসছি। আর আমার স্টুটা হয়ে গেছে, চট করে কুকারে বসিয়ে দিয়েছি। কুকারটা এখনো খুলিনি, ওটা ওই অবস্থায় আছে, ওটা থাকুক, পরে হবে। এতক্ষণে ভদ্রলোক এসছেন, এই যে আমি একটা হাউস কোট চড়িয়ে নিয়েছি। আর ম্যাগুকে বাঁধলাম না, জানো তো, ওখানে ওই একটা লাঠি আছে, সেটাকে এরকমভাবে ডায়াগোনালি দিয়ে দেবো, তাহলেই হবে। ও কাছে যেতে না পারলেই তো ঝামেলা মিটে যায়। আর উনি তো ভয় পান না, ওনার শুধু ডিস্টারবেন্স। তো এখন গেটে এসেছেন, এখন আসতে আরও মিনিট 10। যা কোনো মতে সারিয়ে দিতে মানে দিলেই বাঁচি। অবশ্য আমার মনে হয় হয়ে যাবে, কেননা জাস্ট জলটা আসছে না তো, রেস্ট সব ফিচার্সগুলো কিন্তু চালু আছে। দেখা যাক। আর আমার মেয়ে দেখো সব শুনে টুনে শুয়ে পড়লো, এই দেখ। কি বলবো বলো, শুনলো ওয়াশিং মেশিন খারাপ হয়েছে, লোক আসছে, দিয়ে শুয়ে পড়লো। একে দেখো, এই যে উনি চলে এসেছেন, এই সারাচ্ছেন। আর এইখানে একটা লাঠি দিয়ে রেখেছি যাতে ম্যাগু এই লাঠির এপাশে না আসতে পারে, কেননা ওনার হেলমেট ব্যাগ সব আছে। তো উনি সারিয়ে দিচ্ছেন, একটা ভালভ খারাপ হয়ে গেছে যেটা দিয়ে জল আসে, সেইটাই রিপ্লেস করে দিচ্ছেন একটা নতুন ভালভ লাগিয়ে। তো ওই 700 টাকা মতো লাগবে, 700-র ওপর দিয়ে মানে পার পেয়ে গেলাম আর কি। কাজটা 700-র মধ্যেই রইল, এইটাই একটা। যাক, সারানো হয়ে গেছে। ও অল্পের ওপর দিয়ে গেছে, ওই মানে জল আসার যে ভালভটা সেইটা না খারাপ হয়ে গেছিলো ওই আয়রনেই আর কি। তো উনি সেই ভালভটা নিয়ে এসেছিলেন, কেননা কি খারাপ হয়েছে সেটা তো উনি জিজ্ঞেস করেছিলেন ফোনে। তো তখন আমি বলেছিলাম যে আমার ওয়াশিং মেশিনের ভেতরে যে জলটা আসে ট্যাপ থেকে সেইটা আসছে না। তো উনি আন্দাজেই ওই ভালভ নিয়ে এসেছিলেন, তো সেইটাকে চেঞ্জ করে দিলেন, দিয়ে এখন একদম ফুল স্পিডেতে জল আসছে, সমস্যাটা মিটলো। উফ, মানে অল্পের ওপর দিয়েই গেল আর কি, বাপরে বাপ। যাই হোক, আর এই ভিডিওটা না বেশ বড় হয়ে গেছে, জানো তো। এই যে ভেবেছিলাম যে একটা ব্যাপার বলবো, যে একটা সার্টেন বয়সের পর ধাপে ধাপে মানে কি কি সমস্যা হতে পারে,
বাস্তব কথা আর কি। তো সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আর আমি এটাকে টানছি না। তো এখন ম্যাগুকে খাওয়াতে বসবো। একটু বসেছি জানো তো, এই ভদ্রলোক আসবে বলে আমার ভালো করে মানে হেয়ার ওয়াশ করে চানও হলো না। যাই হোক, কাজটা তো হলো, এটা আমার কাছে ভীষণ বেশি ইম্পর্টেন্ট। তো যাকে আজকে এই ভিডিওটা এই অবধিই থাকুক, আবার পরের ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব, আর দেখাও হবে তোমাদের সঙ্গে। তো যদি আজকে এই পর্যন্ত ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।